নমস্কার, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো কিছু অস্বাভাবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। ভূতের কথা ছাড়ো, সামান্য কাকের কথা ধরো। কাকের বাসার সামনে গেলে কাক কি করে? ঠোকর দেয়। কারণ সে মনে করে মানুষ তাদের জন্য ক্ষতিকর, হয়তো তাদের ক্ষতি করতে এসেছে। সেম জিনিসটাই হয় ভূতের সঙ্গে। এরা যেখানে থাকে সেখানে মানুষ যখন যায় তখনই বিরোধ বাঁধে। কারণ এরা একটু নিরিবিলি পছন্দ করে, অন্ধকার ভালোবাসে। জ্যান্ত মানুষ তাদের জন্য যেন ক্ষতিকর, বাধা। তাই তখন তারা ভয় দেখায়, উপদ্রব করে। হয়তো এই জন্যই এত কিছু ঘটেছে আজকের ঘটনায়, যেগুলি শেয়ার করেছে সীমা ব্যানার্জি দিদি এবং মুন্নাদা। অসংখ্য ধন্যবাদ জানাই দিদি এই প্রথম ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি এই ধরনের ঘটনা আরো শুনতে বা জানতে ভালোবাসো, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এসব সত্যি ভৌতিক, অলৌকিক ও দৈবিক ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে সীমাদের পাঠানো আজকের প্রথম ঘটনা। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো ভাই, আমি আসানসোল থেকে সীমা ব্যানার্জি। তোমাকে আমার জীবনের আরো একটা অভিজ্ঞতা বলছি। তবে যে শুধু এসব আমার সঙ্গে হয়েছে সেটা ভেবো না। আমার নিজের মা থেকে শুরু করে আমার হাজবেন্ড, শাশুড়ি অনেকেই ভুক্তভোগী। তো যাই হোক, ঘটনাটা বলি শোনো। আমার মা হার্টের পেশেন্ট, তাই রোজই একবার করে একটু মায়ের খবর নিই। তো একদিন রাতের বেলায় মাকে ফোন করেছি। দেখলাম ওপার থেকে মা কেমন যেন ভয়ে ভয়ে কথা বলছে। আমি মাকে বললাম, মা, কিছু হয়েছে নাকি? তুমি আজ এইভাবে কথা বলছো কেন? মা তখন বলল, জানিস, আমাদের ঘরের নিচে তোর যে মেজ জেঠুর ঘর, কাল রাতে ওই ঘরে দুরুম দারুম করে আওয়াজ হচ্ছিল। তোমরা হয়তো ভাবতে পারো অমিত, যে এতে ভয়ের কি আছে, হয়তো ওনারা রাতের বেলা কোনো কাজ করছিলেন। কিন্তু না, ভয়ের ব্যাপার আছে। কারণ মেজ জেঠু মারা যাওয়ার পরে ওই ঘরে আর কেউ থাকে না। মেজ জেঠি দমদমের একটি ফ্ল্যাটে থাকেন। ঘরটা পুরো ফাঁকাই থাকে। তাহলে ফাঁকা ঘর থেকে আওয়াজটা আসে কি করে? এছাড়াও আমার বোনের সঙ্গে একটা ঘটনা হয়। প্রতিদিন সকাল 8টায় ও কাজে বেরিয়ে যায়, ফলে ঘুম থেকে উঠে আরো সময় পায় না। তাই আগের দিন রাতে কাজ থেকে ফিরে কিছুটা কাজও এগিয়ে রাখে। তো সেই দিন রাতে ও কাজ থেকে ফিরে এমনই কিছু একটা কাজ করছিল। হঠাৎ কোনো হাওয়া বাতাস ছাড়া আচমকাই ঘরের জানলাটা দুরুম করে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জানলার কাচের উপর কিসের একটা ছায়া দেখা গেল। এদিক থেকে ওদিকে পাস হয়ে গেল ছায়াটা। ওই দেখে তো আমার বোন ভীষণ ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে মাকে ডাকে। আমি যখন ফোন করেছি, মা তখন ওর পাশে বসেই কথা বলছিল। তারপরে কাজ শেষ করে ওনারা উঠলেন, সবেমাত্র বারান্দায় পা দিয়েছে, অমনি আবার সেই আওয়াজটা শুরু হলো। মেজ জেঠুর ঘরে সেই দুরুম দারুম করে শব্দ। আমি ফোনের মধ্যেও সেটা শুনতে পাচ্ছি। মা তখন বলল, ওই ওই আবার শুরু হলো রে, শুনতে পাচ্ছিস? আমিও তো শুনে ভয় পেয়ে গেলাম। মাকে তখন বললাম যে ফোনের স্পিকারটা অন করতে।
মা তখন ফোনের স্পিকারটা অন করলো। তারপর এদিক থেকে আমি জোরে জোরে হনুমান চালিসা পাঠ করতে লাগলাম। হনুমান চালিসা আমার মুখস্থই ছিল। তারই ফলে কিনা জানি না, কিছুক্ষণ পর সেই আওয়াজটা আবার বন্ধ হয়ে গেল। আমি তখন ওদের বললাম যে হনুমান চালিসা রোজ ফোনে বাজাতে, তোমরাও পারলে পাঠ করো। তারপর থেকে ওরা ফোনেও হনুমান চালিসা বাজাতো, আবার নিজেরাও পাঠ করত। এবারে বলি আমি কেন হনুমান চালিসা মুখস্থ করেছিলাম সেই কথা। আমার বাপের বাড়ির মতোই আমার শ্বশুর বাড়িতেও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটত। যেমন একদিন আমি সন্ধেবাতি দেব বলে বেরিয়েছি, দেখি আমাদের ডাইনিং প্লেসের লাগোয়া যে বাথরুমটা আছে সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। মানুষ নয়, একটা ছায়া। জিনিসটা ওখান থেকে হেঁটে ডাইনিং টেবিল পর্যন্ত এসে কোথায় যেন মিলিয়ে গেল। আমার চোখের সামনে ঘটলো এটা ভাই, আমি তো পুরো অবাক। এবারে বলি আর একদিনের ঘটনা। আমি তখন ঘুমিয়ে আছি, রাত তখন কটা ঠিক বলতে পারবো না। হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল যেন কেউ আমার মাথার উপরে হাত দিয়ে আছে। আমার আর সাহসী হচ্ছিল না যে তাকিয়ে দেখি। আমার গলা দিয়ে তখন কোনো আওয়াজ বেরোচ্ছে না, 1 ইঞ্চিও আমি নড়তে চড়তে পারছি না। বিছানার সঙ্গে যেন জমে গেছি পুরো। আমার হাজবেন্ড তখন আমার পাশেই শোয়া, ওকে যে আমি ডাকবো সেইটুকু ক্ষমতাও তখন আমার হচ্ছে না। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু সে যেই হোক, আমার শরীরটাকে কাবু করতে পারলেও মনটাকে তো পারেনি। তাই মনে মনে আমি তখন মা কালীকে স্মরণ করতে লাগলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আবার সব স্বাভাবিক হয়ে এলো। তারপর থেকে আমি বেডরুমেও ঠাকুরের ফটো রাখা শুরু করলাম, আর ফোনে রোজ হনুমান চালিসা বাজাতাম। সেই শুনে শুনেই আমার হনুমান চালিসা মুখস্থ হয়ে গিয়েছিল। এছাড়াও সন্ধেবেলা কর্পূর জ্বালাতাম, জ্বালিয়ে সারা ঘরে তাপ দিতাম। শুনেছিলাম এসব করলে নাকি বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। সত্যি সত্যি অনেকটাই উপশম হয়েছিল, কিন্তু যে একবারে সব চলে গিয়েছিল তা কিন্তু নয়। বাড়িতে আর যারা যারা থাকে তাদের সঙ্গেও এর পরেও অনেক ঘটনা ঘটত। যেমন আমার শাশুড়ি মায়ের কথায় আসি। একদিন বিকেলে চা করে ওনাকে দিতে গিয়েছি, গিয়ে শুনলাম গতকাল রাতে উনিও নাকি ভয় পেয়েছেন। রাতে উনি একবার টয়লেটে উঠেছিলেন, আমরা সবাই তখন ঘুমিয়ে পড়েছি। তো উনি টয়লেটে যেতে গিয়ে দেখলেন আমাদের ওয়াশরুম থেকে সেই কালো ছায়াটা বেরিয়ে গেল। তারপর আরেকদিন আরেকটা ঘটনা আমার হাজবেন্ডের সঙ্গে ঘটেছিল। সেদিন ও কাজ থেকে ফিরে এসে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। আমি তারপর ওর রাতের খাবার বেড়ে দিয়ে শুতে চলে এলাম, কারণ সেদিন আমার শরীরটা ঠিক ছিল না। আর এছাড়াও ওর একটা অভ্যেস আছে, খাবার সময় কারো সামনে থাকা ও পছন্দ করে না। তো এর কিছুক্ষণ পরেই আমি শুনতে পেলাম ও আমাকে ডাকছে। আমি প্রথমে ভাবলাম যে কিছু দরকার মনে হয়। তারপর তাকিয়ে দেখি ও আমাদের ঘরের মেঝেতে বসে আছে, চোখে মুখে মারাত্মক ভয়। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, কি গো, কি হয়েছে, তুমি মেঝেতে বসে আছো কেন? ও তখন বলল যে ও খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে গায়ের জামাটা খুলছিল। হঠাৎ কে যেন ওকে একটা ধাক্কা দেয়, আরো পড়ে যায় মেঝেতে। ও তো ভীষণ ভয় পেয়ে যায়, কাটা ভারী হয়ে ওঠে। ও যে হেঁটে এই ঘরে আসবে সেই ক্ষমতাটুকু তখন ওর হচ্ছিল না। তারপর কোনো রকমে হামাগুড়ি দেওয়ার মতো করে
ওই ঘরে চলে আসে। এরপর আমি ওই ডাইনিং স্পেসের ওখানেও একটা হনুমানজির মূর্তি স্থাপন করি, আর ওনাদেরকেও বলি যে পাঠ করতে নাই পারো, অন্তত হনুমান চালিসা চালিয়ে শুনো, তাতেও অনেকটা উপকার হবে। তো ভাই, এত কিছু করার পরেও এই বাড়িতে আমাকে বেশিরভাগ সময় একাই থাকতে হয়। ও কাজে বেরিয়ে যায়, আমার শাশুড়ি মাও ম্যাক্সিমাম দিন অসুস্থই থাকেন, হসপিটালে ভর্তি থাকেন, আর আমার শ্বশুরমশাই তো আগেই মারা গিয়েছেন, আর আমার ছেলে ভুবনেশ্বরে পড়াশোনা করে। তাই এই বাড়িতে থাকার আমার একমাত্র ভরসাই ঈশ্বর। যখনই মনে হয় আমার আশেপাশে কেউ আছে, কেউ যেন আমাকে ভয় দেখাচ্ছে, আমি তখন হনুমান চালিসা পাঠ করা শুরু করি। আর শুধু হনুমানজি কেন, একবার যখন রাতের বেলায় আমি আমার মাথার কাছে একজন মহিলাকে দাঁড়ানো দেখেছিলাম, কি যে ভয় পেয়েছিলাম ভাই, সারাটা রাত আমি কপালের ফটো ছুঁয়ে বসেছিলাম। আবার একবার সিলিং ফ্যানের উপরে গোল গোল কি যেন ঘুরতে দেখেছিলাম, আরো অনেক কিছু। থাক, কত আর বলবো, এত কিছু যে ঘটেছে বলতে গেলে শেষ হবে না। শুধু এইটুকুই বলবো, এই পুজো পাঠ করি বলে, এত কিছু মানি বলে এখন অনেকটাই ভালো আছি। এসব অনেকটাই কমেছে এখন, তাও মাঝে মাঝে রাতে ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমোতে হয়, না হলে রাতে যেসব কাণ্ড কারখানা ঘটে আমার আর ঘুম হতো না। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। তবে এটাকে ঘটনা না বলে অভিজ্ঞতা বলাই ভালো, টুকরো টুকরো অনেকগুলো ঘটনার সমষ্টি। তো এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে মুন্নাদা। হিন্দিভাষী মানুষ হলেও তিনি অলৌকিকের একজন নিয়মিত শ্রোতা এবং ঘটনাও শেয়ার করলেন, এর জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এছাড়াও বন্ধুরা, তোমাদের বলি, তোমরা যারা এখানে ঘটনা শেয়ার করতে চাও তারা স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যে যেভাবে খুশি সেইভাবেই তোমাদের ঘটনা বা অভিজ্ঞতা এখানে শেয়ার করতে পারো, সাজিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে মুন্নাদার পাঠানো আজকের দ্বিতীয় ঘটনা। হ্যালো অমিত, আমি মুন্না। উত্তরপ্রদেশে আমার আদি বাড়ি, কিন্তু কর্মসূত্রে অনেকদিন ধরে কলকাতায় আছি। এখানে একটা ফ্যাক্টরিতে জব করি। অনেকদিন ধরেই আমি অলৌকিক শুনি, কতবার ভেবেও ছিলাম আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তোমাকে বলবো, কিন্তু অত ভালো বাংলা তো বলতে পারি না, তাই সাহস হয়নি। তাও আজ একটু সাহস করে তোমাকে বলতে যাচ্ছি। ঘটনাটা 12-13 বছর আগেকার। তখন সদ্য আমি এখানে কাজে লেগেছি। ডে শিফট, নাইট শিফট এখানে সবই করতে হতো। তো একদিন আমাদের এখানে শম্ভুদা বলে একজন আমাকে বলেছিলেন, দোতলার যে সিঁড়িটা আছে না ওখানে, রাতের বেলায় ওদিকে যাবি না, কিন্তু জায়গাটা ভালো না। রাত বিরেতে ওখানে অনেকেই ভূত দেখেছে। তখন আমার বয়স ওই 23-24 বছর মতো, রক্ত গরম, তাই ওসব ভূত প্রেত আমি মানি না। কাজেই কথাটা ওই শোনার মতো করে শুনলাম, কোনো আমল দিলাম না। আর এটাই হয়েছিল আমার ভুল। আমল দিলে ভালোই হতো, অন্তত যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল সেটা আর ঘটতো না। তো ডে শিফটের পরে আমার যখন নাইট শিফট হলো, আমি কাজে এলাম। একদিন দুদিন কাজও করেছি। তারপর একদিন রাতে আমার সঙ্গে একটা ঘটনা হয়। রাত তখন ওই 1:30-2 জলের বোতলে দেখলাম জল নেই, বোতল খালি। তো আমি এরপরে জল আনতে গেলাম। জলের কলটা ওই সিঁড়ির কাছেই, সিঁড়ি থেকে 10-12 হাত দূরে হবে।
তো আমি প্রথমে হাত মুখ ধুলাম, তারপর বোতলটা ধুয়ে জল ভরছি। কি করছিস এত রাতে এখানে? এমন সময় আমার মনে হলো কেউ যেন আমাকে কিছু একটা বলল। আমি একবার মাথা ঘুরিয়ে চারপাশটা দেখলাম, কিন্তু না, কাউকে দেখতে পেলাম না। আমি তখন ভাবলাম যে আমার মনের ভুল। কি করছিস এত রাতে এখানে? তো দু তিনবার এরকম হলো, কিন্তু শেষবার যখন কথাটা আরো জোরে আরো স্পষ্ট আমার কানে এলো, তখন আমি সেই শব্দ অনুসরণ করে ওদিকে তাকালাম। দেখলাম যে না, আমার মনের ভুল নয়। ওই সিঁড়িটার 3-4টে ধাপ ওপরে রেলিং ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো উজ্জ্বল। মানুষ পোড়া গরমের মধ্যেও একটা চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে মানুষটা, যার শরীরটা স্থূল নয়, বায়বীয়, যেন ধোয়ার মতো আবছা দেহটা। আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে, কি করছিস এত রাতে এখানে? বুঝতে পারলাম জিনিসটা যেন খুব বিরক্ত হয়েছে আমার এখানে আসাতে। আর আমি তো ততক্ষণে বুঝতে পেরে গিয়েছি যে মানুষ নয়, শম্ভুদা যে বলেছিল এ সেই ভূত। তখন সঙ্গে সঙ্গে বোতল ফোতল ফেলে আমি ওখান থেকে দিলাম দৌড়। এসে শম্ভুদাকে সব ঘটনা বললাম। শম্ভুদা তখন আমাকে বলল, তোকে তো একদিনই বলেছিলাম জায়গাটা ভালো না, রাত বিরেতে একা একা ওদিকে যেতে না, ওখানে ভূত আছে। এবার বিশ্বাস হলো তো? তো সেই রাতে আমি আর কাজ করতে পারিনি ভাই। শরীরটা খারাপ খারাপ লাগছিল, জ্বর জ্বর ভাব লাগছিল। তাই ছুটি করে এরপর আমি বাড়িতে চলে আসি। পরদিন সকালে শম্ভুদা এবং আরো একজন হেল্পার এসেছিলেন আমাকে দেখতে। তারা এরপর আমাকে একটা মসজিদে নিয়ে গিয়ে সেখান থেকে ঝাড়িয়ে আনেন। এরপরেও 1 সপ্তাহ আমি আর কাজে যেতে পারিনি। পরে শুনেছিলাম অনেক বছর আগে ওই জায়গায় একজন ভদ্রলোক মারা গিয়েছিল। দোতলায় ওই সিঁড়ির ওখানে একটা মেশিন ছিল। তখন ছিল শীতকাল। একজন ভদ্রলোক ওখানে চাদর গায়ে দিয়ে কাজ করছিলেন। হঠাৎ কি করে চাদরটা মেশিনের সঙ্গে জড়িয়ে যায়। সেটা ছাড়াতে গিয়ে মেশিনটা ওনাকেও ধরে নেয়। আছাড় খেতে খেতে ওনার দেহটা খণ্ড খণ্ড টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সারাটা শরীর একেবারে থেতলে গিয়েছিল। রক্তে মাংসে একেবারে মাখামাখি হয়ে গিয়েছিল জায়গাটা। সেই যে ভদ্রলোকটি ওইভাবে ওখানে মারা গিয়েছিলেন, তারপর থেকে রাত বিরেতে অনেকেই ওখানে ওনাকে দেখে ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে। রাতের বেলায় তো কি, দিনের বেলায়ও এরপর থেকে কেউ আর ওই মেশিনে কাজ করতে চাইতো না। একসময় ওই মেশিনটাকেই ওখান থেকে তুলে দেওয়া হয়। তারপরেও মাঝে মাঝে ওনাকে ওখানে দেখা যেত, আওয়াজ পাওয়া যেত। এখানে যারা কাজ করে তারা সবাই জানে ওনার আত্মা এখনো ওই জায়গায় আছে, ওই সিঁড়ির ওখানেই উনি থাকেন। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটা কিন্তু সাংঘাতিক ভয়ের একটা ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে অক্ষয় অধিকারী লিখেছে, লাভ ফ্রম আরানঘাটা, লাভ ইউ অমিত দা। সৌরভ বার লিখেছে, এত ভালো ঘটনা বলার না। টিএন তিরুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, আজকের ঘটনাটা একদম ভিন্ন। সত্যি কত কিনা ঘটে,
তোমার অলৌকিকের জন্য সব জানা যায়। সৌমিতা চক্রবর্তী লিখেছে, দাদা খুব ভালো লাগলো, অনেক সুন্দর হয়েছে। সোমা কুণ্ডু লিখেছে, খুব সুন্দর একটি ঘটনা, এক কথায় অসাধারণ। স্পিরিচুয়াল থেকে লিখেছে, সত্যি ঘটনাটা অসাধারণ, তোমার বলার ভঙ্গিমা আমাদের মুগ্ধ করে দেয়। মনীষা কাকিমা লিখেছেন, খুব অস্বাভাবিক ঘটনা। অজন্তা হরে লিখেছে, কি অসাধারণ, অবাক করা অদ্ভুত একটা ঘটনা, শুনে ভীষণ ভালো লাগলো। মারিয়া বাড়ি লিখেছে, খুব সুন্দর ঘটনা। এছাড়াও আরো কমেন্ট করেছ অমিতা জেঠিমা, গীতাদি, অমিয় মুখার্জি, জবা চক্রবর্তী, চন্দন, মৌসুমী মুখার্জি, মায়াদি, স্বপ্না বাজাল, দেবাশিস খাটুয়া, বিটিএস আর্মি গার্লস, বুলটি মাইতি, মৌসুমী, মিঠুন পাল, সৌরভ রয়, সানিয়া আহমেদ, লাবণী পাল, এমডি মঞ্জু, ধৃতিময় চ্যাটার্জি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।